ওকে। ওকে, আপনি আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। জি ভাইয়া, শিওর। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। সো আমি আজকে যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, এটা আসলে আমি তিনটা ভাগে মূলত ভাগ করেছি। সেটা হচ্ছে, ফার্স্টে আমার জার্নিটা কিভাবে শুরু হয় এবং আমার ওভারঅল পিএইচডি জার্নির প্রিপারেশনটা কিরকম ছিল। সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে আমি বলবো মানুষের জন্য সবচেয়ে ভীতিকর যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে ভিসা স্কেডিউল করা, DS-160 ফিল আপ করা, এই যে যাবতীয় ব্যাপারগুলো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং এরপরে পাসপোর্ট কালেকশন পর্যন্ত যে প্রসেসগুলো। সো আমি চেষ্টা করব সবকিছুই একটু ওভারঅল ধারণা দিয়ে যেতে, অ্যান্ড আবার অ্যাট দ্য সেম টাইম এটা যাতে লেন্দি না হয় আমি এটার দিকেও খেয়াল রাখবো। সো ফার্স্টে হচ্ছে আমার পিএইচডি জার্নির শুরুটা হয় আমি যখন আন্ডারগ্র্যাডে থাকি। আমার আন্ডারগ্র্যাড সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডি পার্সিউ করা মানে করতে যেতে চাই ইউএসএ তে, ইনশাল্লাহ। সো আমার প্রিপারেশনটা আসলে বলতে গেলে থার্ড ইয়ার থেকেই শুরু হয়। থার্ড ইয়ারে শুরু হয় রিসার্চের মাধ্যমে। আমাদের আসলে কোর্স ওয়ার্কে থিসিস বলে একটা জিনিস থাকে। সো সেই থিসিসটা যদি আপনি পাবলিশ করতে পারেন, আমরা তো জানি যে পেপার আসলে মানে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সো আমার বেসিক্যালি জার্নিটা শুরু হয় আমার থিসিসের থ্রুতেই। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমার কিন্তু আমি যে সাবজেক্টে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমি যে সাবজেক্টে পিএইচডি করতে চাচ্ছি, সে দুটো একদম আকাশ পাতাল তফাৎ। সো আমি পিএইচডি করতে যাচ্ছি উইচিটা স্টেট ইউনিভার্সিটিতে হিউম্যান ফ্যাক্টর সাইকোলজির উপর। সো সবাই যখন এটা শোনে, সবার ফার্স্ট কোয়েশ্চেন এটাই থাকে যে ইঞ্জিনিয়ারিং থেকে সাইকোলজি এটা কিভাবে সম্ভব। এটার পেছনেও গল্প আছে, তবে আমি ওখানে বেশি কথা বাড়াবো না। সো আমি যদি একদম প্রিপারেশনের জায়গাটায় চলে যাই, সেটা হচ্ছে যে আমি কিভাবে স্টার্ট করি প্রিপারেশনটা নেয়া। প্রিপারেশনটা স্টার্টস ফ্রম একদম বেসিক যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টিং। সো আপনারা যখনই প্রিপারেশন শুরু করবেন, মেক শিওর আপনার যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, দ্যাট ইজ, আপনি চাইলে আইএলটিএস দিতে পারেন, আপনি চাইলে টোফেল দিতে পারেন। আমি টোফেল দিয়েছিলাম, কারণ যে কয়েকটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটার জন্য কয়েকটার জন্য টোফেল দেয়াটা ওয়াজ এনকারেজড। তবে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আইএলটিএসটা বেটার, কারণ হচ্ছে আইএলটিএসে আপনি কম খরচে বেশি ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে পারবেন। অ্যান্ড কেউ যদি স্টেম ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব, যদি আপনাদের সিজিপিএ 3.5 বা এর নিচে থাকে, তাহলে জিআরইটা দিয়ে দিতে, কারণ এটা আসলে আপনার ওভারঅল প্রোফাইলকে বুস্ট করতে হেল্প করে। অ্যান্ড যখন আসলে আমি বোথ টোফেল, আমি জিআরইর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তবে আমি জিআরই দিতে পারিনি সময় স্বল্পতার অভাবে। সো যখন আমি টোফেলটা দিয়ে ফেললাম, আমি মোটামুটি অগাস্ট সেপ্টেম্বরের দিকে প্রফেসরদেরকে মেইল করা শুরু করি। অ্যান্ড যেহেতু আমরা সবাই এখানে মানে হায়ার স্টাডিজ এর জন্য অ্যাসপিরেন্টস, সো আমরা জানি যে লাস্ট দুইটা সেশন আসলে খুবই ব্রুটাল গিয়েছে। অনেক ভালো ভালো প্রোফাইল সম্পন্ন মানুষও আসলে অফার ওভাবে পাননি, বা হয়তো প্রফেসরদের রেসপন্স পাননি, কারণ আমরা তো জানি যে একটু ফান্ডিং এর ব্যাপারটা চেঞ্জ হয়েছে আগের থেকে। সো আলহামদুলিল্লাহ, আসলে কয়েকজন প্রফেসরের সাথে আমার কথা হয়, তবে আমার যিনি প্রফেসর, মানে আমি যার সাথে ইনশাল্লাহ কাজ করতে যাচ্ছি, ওনার সাথে আসলে আমার প্রোফাইলটা খুব ভালোভাবে মিলে যায়। অ্যান্ড আমি আমার মাস্টার্সে যে টপিকটার উপর কাজ করছিলাম এবং উনি যে টপিকে কাজ করছেন, এটা বলতে গেলে 99% মিল। সো দেখা যায় যে ওনার আর আমার অ্যালাইনমেন্টের জন্য এরপরে পরবর্তীতে উনি আমার কয়েক ধাপে ইন্টারভিউ নেন, এবং ইন্টারভিউ নিয়ে যেটা হয় যে আমার অফারটা আসতে আসতে খুব দেরি হয়ে যায়। আমার অফারটা আসে এপ্রিল মাসে, যেই টাইমে আমার পরিচিত অনেকেরই তখন আহ, মানে অফার এসে ভিসা অ্যাপ্লিকেশনও তারা শুরু করে ফেলেছেন। তো আমার অফারটা আসে একটু দেরিতে, এপ্রিল মাসে। অ্যান্ড পুরোপুরি অ্যাডমিশন লেটারটা পেতে পেতে আসলে মে মাস হয়ে যায়। অ্যান্ড মে মাসে যখন আমি আহ, এটা তো গেল আমার অ্যাডমিশন সেশনের, মানে অ্যাডমিশনের প্রসেসটা। এবার আসি আমার জন্য সবচেয়ে আমি বলবো নার্ভ রেকিং এবং সবচেয়ে টেনশন সম্পন্ন যে জায়গাটা, সেটা হচ্ছে ভিসা স্কেডিউলিং। আসলে আমরা তো এই প্রসেসটার সাথে সবাই
বলতে গেলে অপরিচিতই। এবং যখন এত বড় একটা জিনিস আমরা ফিল করি যে DS-160 ফিল আপ করা, এখানে সব ইনফরমেশন ঠিকঠাক মতো দেয়া, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এগুলো ঠিকভাবে মানে ঠিকভাবে ইনপুট দেয়া, ভিসা ফি পেমেন্ট করা, সেভিস ফি দেয়া, এগুলো আসলে একটু আমি বলবো যে আমার জন্য নার্ভ রেকিং ছিল, এবং একটু টেনশনের ব্যাপারও ছিল এখানে। সো আমি প্রথমেই DS-160টা ফিল আপ করে ফেলি এবং ভিসা ফিটা দিয়ে ফেলি। এই ভিসা ফিটা আপনি যে কোনো ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, এটা ইজিলি পেমেন্ট করে ফেলা যায়। তবে একটু সমস্যা হয় সেভিস ফিটা দিতে গিয়ে, কারণ আহ, বাংলাদেশ থেকে আসলে $300 বেশি ট্রানজাকশন করতে গেলে সেই ক্ষেত্রে একটা পারমিশন নিতে হয় ব্যাংকের থ্রুতে। সো যাই হোক, এরপরে আমি যখন আমার ভিসা ফিটা পেমেন্ট করে ফেলি, এরপরে আমি চলে যাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো ওই টাইমে যেটা হয়, সারপ্রাইজিংলি ওই টাইমটা থেকে আমাদের যে পোর্টালটা, ভিসার পোর্টালটা, ডেট নেয়ার পোর্টালটা, ওইটা কিন্তু আপনারা দেখেছেন হয়তো অনেকেই, যে একটু ল্যাগ করা শুরু করে বা ট্রাফিকের জন্য অনেক সময় ল্যাগ করে। সো আমি কোনোভাবেই ডেট পাচ্ছিলাম না, হয় এই ফিল্ড ওপেন হলে এটা ওপেন হয় না, ফিল্ড দেখাচ্ছে কিন্তু ডেট দেখাচ্ছে না, এরকম অনেক সমস্যা। And ওই টাইমে আমি আসলে খুবই নার্ভাস হয়ে যাই, কারণ যত আসলে ডেট পিছাবে এটা তো আমার জন্য ততটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন হয়ে যায়। তো আমি তখন আসলে খুবই টেনসড হয়ে পড়ি। অ্যান্ড সারপ্রাইজিংলি তখনই আসলে আমি এই যে এই গ্রুপটা, সাইফ ভাইয়া, আরিয়ান ভাইয়াদের যে গ্রুপটা, এই গ্রুপটা সম্বন্ধে আমি জানতে পারি। এন্ড আমার একটা ফ্রেন্ডই আসলে আমাকে এই গ্রুপটার খোঁজ দেয়, যে এখানে গেলে তুমি ইয়ার এর জিনিসগুলো পাবে, বা স্লট কবে কবে খালি আছে এটা পাবে। সো আমি ইমিডিয়েটলি গ্রুপে জয়েন হয়ে যাই, এবং দেখি যে আসলে এই গ্রুপটাতে যদি আমি আরো আগে জয়েন হতাম, আমার অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে যেতাম। যেরকম DS-160 ফিল আপ করার সময় আমার অনেক কোয়েশ্চেন ছিল, যে এখানে আমি কোনটা বসাবো, ডিউরেশন কি দিব, লিঙ্কটা কোন ফরম্যাটে দিব, কিভাবে কি করব, সবগুলো নিয়েই যখন কোয়েশ্চেন থাকে, আসলে সবাইকে তো আর ধরে ধরে এভাবে কোয়েশ্চেন করা যায় না। সো এটা আসলে খুবই হেল্পফুল আমাদের স্টুডেন্টদের জন্য, যখন এরকম একটা গ্রুপ থাকে যেখানে সবাই একজন আরেকজনকে হেল্প করছে, যেখানে যেভাবে যে পারছে, কারণ সবারই এখানে মানে সবাই এখানে আসলে সেম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এরপরে আমি যখন ভিসা স্কেডিউল করার জন্য পোর্টালে যাই, আমার ফার্স্ট ডেটটা আসে 13ই জুলাই। 13ই জুলাই তো ঠিক আছে, এটা আমি পেয়ে যাই ঈদের আগে। সো এরপরে তো ঈদের ছুটি শুরু হবে, এই হবে সেই হবে, তো এটা ভেবে আসলে আমি একটু আসলে ওই সময় নার্ভাস হয়ে যাই, কারণ জুলাই আমার ক্লাস শুরু হবে অগাস্টে। আমি যদি ভিসা ডেট পাই জুলাইতে, তাহলে আল্লাহ না করুক যদি আমার ভিসা কোনো কারণে রিফিউজড হয়, আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার অপশন আছে কিনা। তো যাই হোক, এরপরে আমি আসলে রিস্কেডিউল করার যে ইমার্জেন্সি রিকোয়েস্ট, করার অপশনটা, এটার ব্যাপারেও জানতে থাকি। তো সারপ্রাইজিংলি তখনই হচ্ছে আমি ভাইয়াদের একজনের রেসপন্সে দেখেছিলাম যে যদি একান্ত প্রয়োজন না হয়, ইমার্জেন্সি না করে আপনারা ট্রাই করেন রিস্কেডিউল করার জন্য। সো আমি যদি এই মেসেজটা ভাইয়াদের থেকে না দেখতাম, আমি হয়তো করারই চেষ্টা করতাম। কিন্তু যেহেতু দেখেছি যে রিশিডিউল বা রিস্কেডিউল করার অপশন থাকে, সো আমি এরপরে একদম মানে কনস্ট্যান্টলি, খুবই রিলিজিয়াসলি এই রিস্কেডিউলিং এর অপশনটা খুঁজতে থাকি, যে কবে একটা দুইটা স্লট খালি হয়, কবে একটু হলেও স্লট ফাঁকা পাওয়া যাচ্ছে, এরকম চেষ্টা করতে থাকি। এন্ড এরকম ভাইয়াদের গ্রুপে আমি খুবই অ্যাক্টিভ থাকতাম, যে কখন মানে যে কোনো আপডেট থাকলেই, যে কোনো দিন কোনো স্লট খালি আছে কিনা, এটা আমি দেখার চেষ্টা করতাম। সো আলহামদুলিল্লাহ তখন আমি একদিন একটা স্লট পেয়ে যাই, যে 7 জুন, 7টা 45-এ এরকম একটা স্লট খালি আছে। এন্ড আমি তখনই আসলে ঢুকে ইমিডিয়েটলি ক্লিক করে ফেলি। অ্যান্ড ইমিডিয়েটলি ক্লিক করে আমি ওই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা নিয়ে যাই। সো আমার ইন্টারভিউ ডেটটা 13 জুলাই থেকে চলে আসে 7 জুনে। সো এবার আসি যে আমি আসলে যে ভাইয়াদের থেকে ওয়ান অন ওয়ান কনসালটেশনটা নিয়েছি, এটার অভিজ্ঞতার ব্যাপারে। সো আমার পিএইচডির অফারটা ছিল ফুললি ফান্ডেড আলহামদুলিল্লাহ। অ্যান্ড মোটামুটি আপনি যদি বাইরে থেকে দেখেন, এটা মনে হবে যে এটা নিয়ে তো আসলে ভয় পাওয়ার কিছু নেই, এরকম যদি সবকিছু ঠিকঠাক থাকে। আহ, জি ভাইয়া, আপনি আই থিংক হ্যান্ড রেজ করেছেন। না, ওটা মনে হয় মিস্টেকেনলি হয়েছে, আপনি ও কন্টিনিউ আচ্ছা। করেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো যাই হোক, যেখানে ছিলাম, তো আমার প্রোফাইলটা মানে বাইরে থেকে দেখে মনে হবে যে আচ্ছা সবকিছু তো ঠিকই আছে, কোনো ডেফিসিট নেই, বা ইউনিভার্সিটিটাও মোটামুটি ভালোই, এখানে তো আসলে ভিসা রিফিউজ হওয়ার কোনো কারণ নেই। তবে আমি আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমি আগেই মেনশন করেছি যে আমি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পাথে মানে আগাচ্ছি। মানে ইঞ্জিনিয়ারিং থেকে সাইকোলজি, এই জাম্পটা আসলে অনেক বড় একটা জাম্প, অ্যান্ড সচরাচর খুব খুব একটা বেশি শোনা যায় না যে কেউ একজন এই জাম্পটা করেছেন। সো আমার কাছে না কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না, যে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন, মানে আমি কেন করেছি এটা আমি জানি, তবে এইটা একটা ভিসা অফিসারকে বুঝানো, অ্যান্ড আমরা তো দেখেছি যে এখন ভিসা রিফিউজালের হারটা কত বেশি। সো এটা আসলে আমার একটা টেনশনের জায়গা ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি যখন আমার ডেটটা পাই, ওইটার মধ্যে আর আমার ভিসা ইন্টারভিউর মধ্যে খুব কম, আই থিংক 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো গ্যাপ ছিল। সো আমি যে নিজেকে খুব ভালো করে প্রিপেয়ার করব, এই অপশনটা আমার হাতে ছিল না, বা এই সময়টাও আমার হাতে ছিল না, কারণ আমি একজন ফুল টাইম ওয়ার্কিং পার্সন। সো দেখা যেত যে অফিস থেকে এসে আমি যে আলাদা করে ভিসা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিব, এই টাইমটা আমার ছিল না। সো তখনই আসলে আমি ভাইয়াদেরকে নক করি যে ভাইয়া আসলে তো আমার একটু হেল্প লাগবে, কারণ ভাইয়ারা এত মানুষকে হেল্প করেছেন, ওনারা এই ব্যাপারগুলোতে আসলে খুবই দক্ষ, যে কোন অ্যান্সারটা কিভাবে বললে এটা ভিওর পছন্দ হবে, বা হচ্ছে কোন কোন দিকটা মেনটেন করলে এটা আমার প্রোফাইলের জন্য একটা হেল্পফুল ইম্প্যাক্ট রাখতে সাহায্য করবে। সাপোজ আমার সোশ্যাল মিডিয়া, আমি সবগুলো কি ইনক্লুড করেছি নাকি করিনি, করলে না করলে সেক্ষেত্রে আমার পরবর্তী করণীয়টা কি, এটা তো আসলে যদি আমি না জানি তাহলে তো আসলে আমার পক্ষে এটা ম্যানুভার করা সম্ভব না। সো আমি ভাইয়াদেরকে পরে নক করি, অ্যান্ড ভাইয়াদেরকে আমি আমার প্রপার ডিটেলস দেই, আমি আমার I-20, আমার আহ, সম্পূর্ণ যে ইনফরমেশন গুলো আছে, আমি কেন কোনটা পড়েছি, আমার ট্রানজিশনের কারণটা কি, আমার ইন্টারভিউতে প্রফেসরের সাথে কি কথা হয়েছে, আমার রিসার্চের জায়গাগুলো কি কি, এটা আমি সম্পূর্ণটা ভাইয়াদেরকে এক্সপ্লেন করি, অ্যান্ড ভাইয়ারা খুবই সুন্দরভাবে ওনাদের যে যে জানার কোয়েশ্চেন গুলো ছিল, সাপোজ মানে যে কোনো ধরনের কোনো সাপোজ ওনাদের কোথাও যদি মনে হয়েছে যে না এই ইনফরমেশনটা জানলে আমাকে হেল্প করাটা ইজিয়ার হবে, ভাইয়ারাও ওইভাবে কোঅপারেট করেছেন। এরপরে আহ, আরিয়ান ভাইয়া হচ্ছে আমাকে পুরো একটা প্রেজেন্টেশন স্লাইড দেন, যেখানে প্রত্যেকটা প্রবাবল কোয়েশ্চেন যেটা আহ, একজন ভিসা অফিসার আপনাকে আস্ক করতে পারে, এবং ওটার প্রবাবল কি কি অ্যান্সার হতে পারে বেসড অন মাই প্রোফাইল। এটা কিন্তু আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার রেজাল্ট, আপনার প্রসেস, আপনার ইন্টারভিউর মানে কিভাবে আপনি প্রফেসরকে ম্যানেজ করেছেন, আপনার মান্থলি স্টাইপেন্ড, আপনার এই ইউনিভার্সিটি চুজ করার পিছে কারণটা কি, এটা কিন্তু প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অ্যান্ড অবভিয়াসলি আমার ক্ষেত্রেও তেমনটাই ছিল। অ্যান্ড ভাইয়ারা আসলে খুবই রিগোরাসলি, অ্যান্ড যেহেতু আমার হাতে সময়ও ছিল খুব কম, সো আমাদের খুবই তাড়াতাড়ি মানে জিনিসটা প্রসেস করতে হয়েছে, কারণ যত টাইম যাবে তত তো আসলে মানে জিনিসটা পেছাতে থাকবে। সো ভাইয়া আসলে আমার সাথে মিটিং এর পরপরই মানে ওই মিটিং এ আমাকে ভাইয়া আমার প্রেজেন্টেশনের স্লাইড, মানে যে প্রেজেন্টেশন মক কোয়েশ্চেন্স, মক অ্যান্সার্স এগুলো দিয়ে দেন। এন্ড এটা বলবো যে আসলে আমার পুরা প্রিপারেশনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ছিল, যেটা আমি বারবার গো থ্রু করেছি। ইভেন আমার যেদিন ইন্টারভিউ, ওই দিন সকালেও আমি গাড়িতে যেতে যেতে আমি জাস্ট ভাইয়ার দেয়া ডকুমেন্টটা একটু দেখে গেছি, যে আচ্ছা এইটা এটা বললে আমি এভাবে এভাবে বলবো, এটা বললে এভাবে এভাবে বলবো। সো আমার ইন্টারভিউ আর ভাইয়াদের সাথে কনভারসেশনের মধ্যে আই থিংক 5 দিন সময় ছিল, এবং 5 দিনে এরকমও হয়েছে যে আমি সেম দিনে 2 থেকে 3 বার মকও দিয়েছি। সো ফার্স্ট এর মকটা, অ্যাজ ইউ ক্যান এক্সপেক্ট, যে প্রথমটা আসলে আমি ভেবেছিলাম যে আমি কনফিডেন্ট যে হ্যাঁ হয়তো ভিসা অফিসার জিজ্ঞাসা করলে আমি অ্যান্সার দিতে পারবো, কিন্তু যেটা হয় যখন ওরকম একটা সিচুয়েশনে আপনাকে কোয়েশ্চেন করে, ইটস ভেরি ইজি টু লুজ ইওর নার্ভ, বা কাম এবং কম্পোজ থাকাটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ আপনি দেখবেন আপনার চারপাশে সবাই এরকম টেন্সড হয়ে আছে। কোনো কোনো অ্যাপ্লিকেন্টকে দেখবেন রিফিউজড হচ্ছে, কোনো অ্যাপ্লিকেন্টকে দেখবেন কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করে যাচ্ছে। সো ওই সময় মাথা ঠান্ডা রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট।
অ্যান্ড আমার মনে হয় পার্সোনালি আমার ক্ষেত্রে আমি যে কয়টা মক দিয়েছি আমার মনে হচ্ছে প্রত্যেকটা মকের পর আই বিকেম মোর কনফিডেন্ট। অ্যান্ড এই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করেছে আমার ফাইনাল ইন্টারভিউতে। সো আমি হচ্ছে তিনজন ভাইয়ার কাছে মক দেই, এবং শুরুর মক থেকে একদম শেষ মক পর্যন্ত কোথায় কোন উইক পয়েন্ট আছে, কোথায় কোনটা এমফেসাইজ করা দরকার, এটা এভাবে না বলে আপনি যদি এভাবে বলেন তাহলে হয়তো বেটার লাগবে। এই জিনিসটাকে হাইলাইট করব, এই জিনিসটাকে হয়তো আমরা এভাবে বলবো, তাহলে হয়তো ভিও আহ মানে আমাদেরকে আরো কোয়েশ্চেন করার সুযোগ পাবে না। সো ভাইয়ারা এটা খুবই থরলি এবং খুবই টাইম নিয়ে আমি বলবো অ্যানালাইজ করে আমাকে ফিডব্যাক দিয়েছেন। অ্যান্ড আমি বলবো যে আমার ক্ষেত্রে ফিডব্যাক গুলো ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা ফিডব্যাক লিখে রাখতাম যে আচ্ছা এই আজকের মকের পর ভাইয়া এই ফিডব্যাক দিয়েছেন, সো আমি চেষ্টা করতাম পরের মকে যাতে আমি ওই ফিডব্যাক গুলো নিয়ে কাজ করি। সো এরপরে হচ্ছে আমার আহ, 5টা or 6টা মক, সরি, আমার এরকম মক গুলো হয়। অ্যান্ড প্রত্যেকটা মকের পরে আসলে আই বিকেম মোর কনফিডেন্ট আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার যত ধরনের কোয়েশ্চেন ছিল রিগার্ডলেস অফ ইন্টারভিউ, যে সাপোজ আমি যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা জমা দেবো ওইটার ফরম্যাটটা কিরকম হবে, আমি ওখানে কি কি ইনফরমেশন ইনক্লুড করব, তারপরে আমার কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটাও ভাইয়ারা মেনশন করে দেন, এন্ড এটা ওয়াজ ভেরি হেল্পফুল। এন্ড আমি আরেকটা জিনিস যেটা মেনশন করব সেটা হচ্ছে ভাইয়ারা ইন্টারভিউ এর আগের দিন আমাকে একটা সিরিজ অফ পিকচার্স দেন, যেখানে আসলে ওই ফরম্যাটটা থাকে যে কোনটার পরে কোন কাজ করতে হবে আপনি যখন এমবাসিতে ঢুকবেন। আসলে ভিসা ইন্টারভিউর দিন আপনি কিন্তু অলরেডি অনেক টেন্স থাকবেন, অনেক নার্ভাস থাকবেন। সো ইটস ভেরি ইজি টু লুজ ইউর ওয়ে, কারণ কোন কোন দিকের পর কোন দিকে যাবেন, কোন কাউন্টারে কি হবে, এটা যদি আপনি আগে থেকে জেনে যান আপনার জন্য ম্যানুভার করা অনেক ইজি। অ্যাগেন অ্যাজ আই সেইড, যেমন কোন কাউন্টারে আপনার বায়োমেট্রিক দিতে হবে, কোন কাউন্টারে আপনাকে পাসপোর্ট নিয়ে জিজ্ঞাসা করবে, কোন কাউন্টারে কি জিজ্ঞাসা করা হবে, এটা জেনে রাখলেও আসলে এটা খুবই হেল্প করে, কারণ তখন আর ওই ফিয়ার অফ আননোনটা থাকে না। কারণ এই পুরা ব্যাপারটাই আমাদের জন্য তো খুবই আননোন, আমরা তো কেউ এর আগে এভাবে ইউএস এম্বাসির ভিতরেও ঢুকিনি। সো ইটস ভেরি, আমি বলবো যে খুবই রিঅ্যাসিউরিং একটা ফ্যাক্ট যে আমি ভিসা ইন্টারভিউর আগে জেনে গিয়েছি যে কোন রুমে কি হচ্ছে বা কোন কাউন্টারে কি হচ্ছে। সো এইটা আসলে ভাইয়ারা প্রোভাইড করেন, এন্ড আমি বলবো এটা আমার ক্ষেত্রে খুবই হেল্প করেছে। সো এই প্রিপারেশন নিয়ে তারপরে আমি 7ই জুন আমার ভিসা ইন্টারভিউ দিতে যাই, সকাল 7টা 45-এ ছিল। অ্যান্ড আমি রেকমেন্ড করব যে আপনারা যদি একটু আগে ভাগে যান এটা বেটার, কারণ দেখা যায় যে অনেক সময় ট্রাফিকের জন্য বা কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য আল্লাহ না করুক একটু দেরি হতে পারে, অ্যান্ড তখন অলরেডি আপনি এই নার্ভাসনেস এর ওপর মানে ডিলে করার নার্ভাসনেস এটা না নেওয়াটাই বেটার। এরপরে আমি বলবো যে আমার প্রসেস খুবই স্মুথ ছিল। আমাকে ফার্স্টেই পাসপোর্ট স্টিকার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, এরপরে ভেতরে বুথে নিয়ে আপনার পাসপোর্ট চেকিং, আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, কেন যেতে চান এটা জিজ্ঞাসা করা হয়, বায়োমেট্রিক নেওয়া হয়। অ্যান্ড আমার ইন্টারভিউ ছিল হচ্ছে 10 নম্বর কাউন্টারে, একজন হোয়াইট আমেরিকান মেল ছিলেন। আমার ইন্টারভিউ আসলে আলহামদুলিল্লাহ খুবই স্মুথ যায়, ম্যাক্সিমাম মানে 2 মিনিট ডিউরেশন ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেন যাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টশিপটা কি নিয়ে, আমার অ্যাসিস্ট্যান্টশিপের ডিউটি কি, এরপরে আমার সোশ্যাল মিডিয়া সব পাবলিক আছে কিনা, আমার কোনো রিলেটিভস আছে কিনা ইউএসএ তে, এরকম 2-3টা কোয়েশ্চেন করে এরপরে উনি আমাকে ওই 221G স্লিপটা দিয়ে দেন অ্যান্ড বলেন যে সোশ্যাল মিডিয়া রিভিউ হলে আমি ডিসিশন পেয়ে যাব। তারপরে আমি ওটা নিয়ে চলে আসি, আমি ভাইয়াদেরকেও জানাই, ভাইয়াদেরকে আমার ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটাও জানাই। ভাইয়ারা আসলে পুরো প্রসেসটায় মানে ফ্রম স্টার্ট টু এন্ড অসম্ভব অসম্ভব হেল্পফুল ছিলেন অ্যান্ড কোঅপারেটিভ ছিলেন। এরপরে আমার 7 তারিখ রাতেই অ্যাপ্রুভ আসে, এবং 8 তারিখ আলহামদুলিল্লাহ আমি ইস্যুটা পেয়ে যাই, এবং 9 তারিখে আমি পাসপোর্ট কালেকশনের মেইলটা পেয়ে যাই, এবং গতকালকে আলহামদুলিল্লাহ আমি আমার পাসপোর্টটা কালেক্ট করি। অ্যান্ড দ্যাট more or less sums my whole PhD journey, and inshallah if everything stays well আমি অগাস্টের ফার্স্ট উইকে যাচ্ছি। সো এটাই। অ্যান্ড আই এম গ্ল্যাড যে আসলে আমি এরকম একটা
প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে মানে আমার এই পুরো জার্নিটার শুরু থেকে শেষ আমি এই প্ল্যাটফর্মটার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আহ, আমি যখন ভাইয়াদেরকে চিনতামও না তখনও আমি যেরকম ভাইয়াদের থেকে হেল্প পেয়েছি, এরপরে যখন আমি চিনেছি ওনাদের সাথে আমি ডিরেক্ট ওয়ান টু ওয়ান কনসালটেশন নিয়েছি, তখনও আমি অনেক হেল্প পেয়েছি। অ্যান্ড আমার মনে হয় যে আমার ভিসা ইন্টারভিউটা যে এত স্মুথলি গিয়েছে এটা অবশ্যই আল্লাহর আহ, একটা রহমত ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম ভাইয়ারাও যে আমাকে এতটা হেল্প করেছেন এটা অনেক বড় একটা রোল প্লে করেছেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমার এক্সপিরিয়েন্স আসলে বলতে গেলে এতটুকুই। এটাই ভাইয়া। ওকে আপু, আপনার ইন্টারভিউ দিন হচ্ছে কি আপনাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল এগুলা যদি একটু বলতেন। জি জি ভাইয়া, আমি বলছি। আমার শুরুতে যখন আমার কাউন্টারে আমি যাই, আমি নর্মালি স্টার্ট করি যে গুড মর্নিং অফিসার, হোপ ইউ আর ডুইং ওয়েল, এটা বলেই আমি স্টার্ট করি। এরপরে উনি আসলে আমাকে জিজ্ঞাসা করেন যে আহ, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং আহ, ওখানে আপনার মানে কোর্স মানে অ্যাসিস্ট্যান্টশিপটার কাজ কি, বেসিক্যালি এইটাই উনি জিজ্ঞাসা করেন। অলসো একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু মোরারলেস এখন সবাইকেই এই কোয়েশ্চেনটা করা হয় যে কারো দেশে ফেরার ভয় আছে কিনা। সো আমাকেও এই কোয়েশ্চেনটা করা হয়। সো আমার পাসপোর্টে একটা অ্যানোমালি ছিল, যেটা সরি আমার DS-160-তে একটা অ্যানোমালি ছিল, যেটা হচ্ছে আমি একটা ট্রাভেল হিস্ট্রি ইনক্লুড করতে পারিনি, কারণ আমার DS-160 ফিল আপ করার পরে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সো ন্যাচারালি আমার DS-160-তে ওই ইনফরমেশনটা ছিল না। সো আমি এটা নিয়েও আসলে খুবই ভয়ে ছিলাম যে এটার জন্য কোনো সমস্যা হয় কিনা। সো সেম ভাইয়ারা আসলে আমাকে হেল্প করেন যে আপনি এই ইনফরমেশনটা নিয়ে এই কাউন্টারে গেলে আপনার এটা আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো ওইটাও আসলে আমাকে একটা কনফিডেন্স বুস্ট দিয়েছিল। সো এরপরে আমাকে ভিসা অফিসার জিজ্ঞাসা করেন যে আমার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কোথায় ছিল। আমি বলেছি ওনাকে। এরপরে উনি আমাকে আমার ফান্ডিং এর ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার ফান্ডিংটা কিভাবে পেলে। তো আমি ওনাকে বললাম যে আমি আমার প্রফেসরের কাছে অ্যাপ্লাই করি, মেইল করি, দেন হচ্ছে ওনার সাথে আমার 3টা থেকে 4টা মিটিং হয়। ইন্টারভিউ থেকেও আমি বলবো যে মিটিং, কারণ এটা মোরলেস একটা ডিসকাশনের মতো ছিল। এন্ড তারপরে উনি আমাকে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য, এবং আমি অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি আমাকে যেরকম অ্যাডমিশন অফারও দেয়, সাথে সাথে আমাকে একটা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ অফারও দেয়, যেটা হচ্ছে আমার টিউশন, লিভিং কস্ট এবং হেলথ ইন্স্যুরেন্স সবটাই কভার করবে। এরপরে উনি আমাকে আমার রিসার্চ নিয়ে জিজ্ঞাসা করে, অ্যান্ড রিসার্চ নিয়ে আসলে আমি ওনাকে অনেক কিছু বলেছি। অ্যান্ড তারপরে উনি লাস্টে আমাকে বলেছে দ্যাটস আ ফ্যান্টাস্টিক রিসার্চ। সো ওইটা আসলে আমার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করে। আর যেহেতু আমি একটা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ অফার পেয়েছি, সো উনি আমাকে জিজ্ঞাসা করেন যে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে আমার ডিউটি কি কি। অ্যান্ড তো এটা আমি ওনাকে এক্সপ্লেন করি যে অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট আমার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস কি কি হবে। এটাও যেরকম ভাইয়ারা একদম খুবই সুন্দর করে আমাকে ওই যে আমাকে যে ডকুমেন্টটা প্রোভাইড করেছিলেন ওটার মধ্যে ওনারা খুবই সুন্দর করে মেনশন করে দিয়েছিলেন। এন্ড তারপরে তো অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টটা সরি যে অ্যান্সার গুলো আমি তাদেরকে দেই, ভিসা অফিসারকে দেই। এরপরে উনি আমাকে বলেন যে আমার সোশ্যাল মিডিয়া সবগুলো পাবলিক আছে কিনা। এরপরে উনি বলেন যে যদি সবকিছু পাবলিক থাকে আমরা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াগুলোর রিভিউ করব। রিভিউ করার পরে হচ্ছে যে ডিসিশন আসবে এন্ড সেই ডিসিশনের উপরে আপনার ভিসা কি ইস্যু ইস্যু হলো নাকি রিফিউজড হলো এটা আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে আমার যে সোশ্যাল মিডিয়া লিংকের একটা কপি নিয়ে যেতে বলে ওটা উনি জমা রেখেছেন। এন্ড তারপরে আমি মোটামুটি পরের দিনের মধ্যেই ইস্যু ইস্যু হয়ে যায় আমার ভিসাটা। ওকে আপু, ওই দিন আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি ওই দিন আপনি তো মানে ওখানের সার্কামস্টেন্সটা ফুললি দেখছেন, সো ভিসা কেমন ছিল? ভাইয়া এটা যদি আমি একটু আই থিঙ্ক এক্সপ্লেনেশনটা বড় হবে, সেখানে হচ্ছে আমাদের ওই দিন আসলে আমি বলবো যে 50-50, ইন আ সেন্স যে ওখানে কিন্তু ভিজিটার অনেকে ছিলেন, যে যারা ভিজিটার ভিসায় যাচ্ছেন, অনেকে স্পাউস ভিসা ছিল, অনেকে আবার আমার মতো F1 ছিল। সো আমি দেখেছি যেরকম ভিজিটার ভিসা অ্যাপ্রুভও হতে দেখেছি, মানে ওই যে সোশ্যাল মিডিয়া রিভিউ স্লিপটাও পেতে দেখেছি। আবার এট দ্য সেম টাইম আমি একদম আমার
পাশের কাউন্টারেই একজন খুব লাইক হম্বিতম্বি করে একজনকে রিফিউজ করলেন যে না এটা তো করা সম্ভব না, তুমি কেন এইটা নিয়ে এসেছো, বা এইভাবে তো ভিসা দেওয়া পসিবল না বলে এইভাবেও রিফিউজ করেছেন। আবার যেরকম আমি একজন F2 কে আমার একজন সামনে একজন F2 রিজেক্ট হন, আবার আমার পাশের কাউন্টারে আরেকজন F2 অ্যাপ্রুভড হন। সো এটা আসলে ভাইয়া ডিপেন্ড করেছে যে ওনারা অ্যান্সার গুলা কিভাবে দিয়েছেন। আই থিংক যদি আপনার অ্যান্সার গুলা অনেস্ট থাকে, আপনার অ্যান্সার গুলা আপনি খুবই কনফিডেন্টলি বলেন যে মানে যেহেতু আমার মানে অ্যাপ্লিকেশনটা পুরা স্ক্র্যাচ থেকে আমি নিজে করি অ্যান্ড ভাইয়াদের সাথেও আমি অ্যান্সার গুলা মাল্টিপল টাইমস রিভিউ করি, আই ফিল লাইক যে আমার অ্যান্সার গুলোতে না মানে খুব একটা ডাউট করার কিছু ছিল না আসলে। ওনারা আমার মনে হয় যে কোয়েশ্চেনও তখনই বেশি করেন যখন অ্যান্সার গুলোতে একটু ডাউট বেশি থাকে, যখন কেউ এক্সপ্লেন করতে পারে না যে তার ফান্ডিংটা কতখানি, যে তার মান্থলি ফান্ডিং বা তার ইয়ারলি ফান্ডিং কতখানি, বা তার রিসার্চটা কি প্রপারলি যখন বলতে পারে না, বা হচ্ছে তার টিএশিপ বা আরএশিপের ডিউটিস গুলা কি, এগুলা যখন বলতে পারে না, আই থিঙ্ক তখনই ভিসা অফিসাররা হচ্ছে একটু কোয়েশ্চেন গুলা বেশি করেন। তো ভাইয়া আমি বলবো যে আসলে আমার আশেপাশে আমি যে কজনকেই দেখেছি যে প্রপারলি অ্যান্সার দিতে পেরেছে প্রত্যেকটা কোয়েশ্চেনের, অ্যান্ড তারা মোটামুটি কনফিডেন্ট ছিল, কাউকেই আমি একদম আউটরাইট রিজেক্ট হতে দেখিনি। মানে সোশ্যাল মিডিয়া চেকের পর তো রিফিউজ অ্যাপ্রুভ হওয়া একটা আলাদা বিষয়, ওখানে তো আসলে কারো হাত থাকে না। তবে আহ, ওই ভিসা ইন্টারভিউ রুমে আমি বলবো যে আসলে যারা কনফিডেন্টলি ঠিকভাবে অ্যান্সার দিয়েছেন আমি তাদের মধ্যে কাউকে আসলে ওভাবে রিফিউজড হতে দেখিনি। ওকে। হ্যাঁ, আসলে এইটাই অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আপনার পিএইচডি ফুললি ফান্ডেড, মোস্ট অফ দেম এর হচ্ছে কি একটা সময় হচ্ছে কি একটা বা দুইটা কোয়েশ্চেন করে হচ্ছে কি ভিসাটা দিয়ে দিত। বাট কারেন্ট সার্কামস্ট্যান্স হচ্ছে কি কোয়াইট ডিফারেন্ট। সো এটা তো আপনারা জানেনই। সো দেখা গেল কি ও প্রপারলি অ্যান্সার দিতে পারে নাই, বা ওর গোল জিজ্ঞেস করছে, স্পেসিফিক কোনো গোল বলা নাই, দেন এরপরে হচ্ছে কি ভিসা অফিসারের এটা মানে কনভিন্স হয়নি, দেন ভিসাটা রিফিউজ করে দেয়। সো আপনার ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ধন্যবাদ। সো ওনার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে ওনার কোনো কিছু সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা হচ্ছে কি রেকর্ড হচ্ছে, আমরা হচ্ছে কি এখানে কাউকে আনমিউট করব না, এটা এক্সপিরিয়েন্স সেশন। এটা তাদের কোনো কোয়েশ্চেন থাকে ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে আমাদেরকে রিচ আউট করতে পারেন, অ্যাডমিন আরিয়ান, আমি এন্ড নোমান, আমরা অ্যান্সার দিব। এন্ড ওনার থেকে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে ওনার থেকে জেনে আমরা আপনাদেরকে জানাবো। সো কজ এখানে রিসেন্টলি একজন আপু ছিলেন, উনি ওনাকে যখন কি জানি পোস্ট দেওয়া হয়েছিল, অনেকে রিচ আউট করতেছিলেন আর কল দিচ্ছিলেন উইদাউট পারমিশন, এই জিনিসগুলো আসলে আমরা চাই না। সেই জন্য আমরা নামটা যখন পোস্ট করি সেক্ষেত্রে আমরা নামটা হাইড করে বা হাফ দিয়ে হচ্ছে করি, বিকজ আমাদের জন্য আমরা চাই না হচ্ছে কোন একটা ক্যান্ডিডেটকে উইদাউট পারমিশন কল দেখে, এটা আমরা আসলে চাই না। সো আমাদের যদি কারো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার জন্য, সেক্ষেত্রে গ্রুপে এসএসটি ফর ইউএসএ যেটা ডিসকাশন গ্রুপ, ওখানে আমরা আপনারা হচ্ছে কি পোস্ট দিতে পারেন। এরপরে যদি কেউ অ্যান্সার না দেয় সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিনদেরকে রিচ আউট করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আপু, আপনাকে হচ্ছে কি আবার কংগ্রেচুলেশনস। আপনার যদি কোনো হেল্প লাগে এখানে গ্রুপের মধ্যে যতটুকু কন্ট্রিবিউট করতে পারেন ইনশাল্লাহ ইন ফিউচারে করবেন, এই আশায় রাখছি। জি ভাইয়া, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আসলে যেটা আমি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ারিং এও বললাম যে আসলে আহ, যতটা আল্লাহর রহমত, মানে আল্লাহর রহমত তো ছাড়া তো আসলে এত দূর আসা সম্ভব না, তবে এই যে ভিসা ইন্টারভিউর মতো এত স্ট্রেসফুল একটা জিনিস, এটা আসলে আমার জন্য খুব ইজি হয়ে গেছিল জাস্ট বিকজ আমি এই গ্রুপটার সন্ধান পাই, অ্যান্ড স্পেশালি যখন আমি আপনাদের ওয়ান অন ওয়ান হেল্পটা নেই। সো ভাইয়া আপনাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইট। ওকে আপু, ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন। ওকে, সো আমরা এক্সপিরিয়েন্স সেশনটা এখন শেষ করতেছি। নেক্সট স্যাটারডে আমাদের ফ্রি সেশন জয়েন যারা হচ্ছে কি মক দিবেন, সামনে হচ্ছে ইন্টারভিউ আছে, যারা মক দিতে চান ইন্টারেস্টেড ওনারা হচ্ছে কি জয়েন হবেন। আমাদের সেশন উইল বি হেল্ড অন 10:30 PM স্যাটারডে। এরপরে হচ্ছে কি আমাদের সেশনের পরে হচ্ছে কি কোয়েশ্চেন সেশন হবে, ওখানের মধ্যে আপনারা কোয়েশ্চেন করবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি।